আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা হচ্ছে মূলত এক ধরনের সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস। আমরা এই ক্লাসে হচ্ছে এই ভেক্টর অধ্যায়ের যে সকল টপিক থেকে সিকিউ কোশ্চেন আসে, সে টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। এই ক্লাসে আমরা কোনো সূত্রের ডিরাইভেশন দেখাবো না, কিভাবে সূত্রগুলো এসেছে সেগুলো দেখাবো না। আমরা মূলত দেখাবো যে কোন ক্ষেত্রে কোন সূত্রগুলো ইউজ করতে হবে। তো ফার্স্টে আমরা একটু টপিকগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করব। তারপরে আমরা কিছু কোশ্চেন সলভ করব যাতে পুরো ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ভেক্টরের লব্ধি। তো আমরা প্রথমেই আজকে ভেক্টরের লব্ধি নিয়ে আলোচনা করব। অবশ্যই হচ্ছে তোমরা জেনে থাকবে যে মানে ভেক্টরের যখন কোশ্চেন আসে, কোশ্চেনে এই লব্ধি টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। এই লব্ধি থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসে। তাই এই লব্ধি যদি বেসিকটা তোমার ক্লিয়ার থাকে, তুমি যেকোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। তো শুরু করা যাক। আমরা এখানে দেখছি ২ টা ভেক্টর P এবং Q। এখানে ২ টা ভেক্টর দেওয়া আছে P এবং Q। P এবং Q ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা। P এবং Q ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা এবং আ এদের লব্ধি ভেক্টর ধরে নেওয়া হয়েছে R ভেক্টর। তাহলে আমরা ধরে নিচ্ছি ২ টা ভেক্টর P আর Q ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং আমরা ধরে নিচ্ছি এদের হচ্ছে লব্ধি ভেক্টরটা হচ্ছে আমাদের R ভেক্টর। এখন R ভেক্টরকে যদি আমরা লব্ধি ভেক্টর হিসেবে ধরে নেওয়ার পরে ভেক্টর ফর্মে প্রকাশ করি, তাহলে সেটা হবে R ভেক্টর ইজ ইকুয়ালস টু P ভেক্টর প্লাস Q ভেক্টর। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে R ভেক্টর ইজ ইকুয়ালস টু P ভেক্টর প্লাস Q ভেক্টর। এখন এই লব্ধি ভেক্টরের মান আমরা নির্ণয় করব। লব্ধি ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই, সেটা আমরা সাধারণত সামান্তরিক সূত্র থেকে এই যে মানের যে সূত্রটা সেটা ডিরাইভ হয়। তো আমরা হচ্ছে সেই সূত্র ডিরাইভেশনটা দেখাবো না। আমরা ডাইরেক্ট এখানে সূত্রটা দেখাচ্ছি। তো সূত্রটা হচ্ছে R ভেক্টরের মান ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ P স্কয়ার মানে P ভেক্টরের মান প্লাস Q স্কয়ার মানে Q ভেক্টরের মান প্লাস 2PQ cos আলফা। মানে ২ টা ভেক্টরের গুণফল তার সাথে ২ আর cos আলফা মানে মধ্যবর্তী কোণের cos এর ত্রিকোণমিতিক অনুপাতটা গুণ হয়ে যাবে। এটার পুরাটার বর্গমূল। এটার পুরাটার কি? বর্গমূল। এটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর R এর মান। এখন আমাদের কোশ্চেনে এই লব্ধি ভেক্টরের মানের সাথে, সাথে আরো কিছু জিনিস জানতে চাইতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যেমন এই লব্ধি ভেক্টর R P ভেক্টরের সাথে কত কোণ করে আছে? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লব্ধি ভেক্টর R P ভেক্টরের সাথে θ1 কোণ করে আছে। আবার এই লব্ধি ভেক্টর R Q ভেক্টরের সাথে θ2 কোণে আছে। তাহলে এখন এই যে কোণগুলো আমরা লিখলাম, এই কোণগুলোর মান জানতে চাইতে পারে। তো এটার জন্য আমাদের একটা সূত্র আছে। এই যে এখানে θ1 সমান দেওয়া আছে tan ইনভার্স Q sin আলফা ডিভাইডেড বাই P প্লাস Q cos আলফা। আবার θ2 সমান দেওয়া আছে tan ইনভার্স P sin আলফা ডিভাইডেড বাই Q প্লাস P cos আলফা। তো অনেক বড় সূত্র, দেখে মনে হতে পারে যে কিভাবে মনে রাখবো। তো এটা খুবই সহজ জিনিস আছে। যখন আমি এই কোণটা নির্ণয় করতে চাইবো, তখন দেখব যে লব্ধি ভেক্টরটা কার সাথে কোণ করে আছে। আমি দেখতে পাচ্ছি এখানে লব্ধি ভেক্টর R টা আছে আমাদের P ভেক্টরের সাথে কোণ করে। এর মানে এখানে P টা আমার সিঙ্গেল থেকে যাবে। P যখন সিঙ্গেল থেকে যাবে, তখন বাকি থাকছে আমার কোন ভেক্টর? Q ভেক্টর। তখন আমি এখানে Q লিখে দিব। উপরে আর নিচে Q লিখে দিব। আর আমরা যেহেতু এটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে আছে tan, আমরা এখানেও tan কে ভাঙালে কি হয়? আমরা সবাই জানি sin বাই cos। তাই আমরা এখানে sin আলফা আর cos আলফা লিখে দিব। তাহলে খালি একটা জিনিস মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? যেমন এখানে P এর সাথে অ্যাঙ্গেল, তাই এখানে P সিঙ্গেল। তাই যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। আবার যখন আমি θ2 তে যাচ্ছি, 2 তে যাই দেখছি যেহেতু এটা Q ভেক্টরের সাথে কোণ, তাই এখানে Q আছে সিঙ্গেল। তাই একটা জিনিস মনে রাখবো, যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে এখানে সিঙ্গেল বসবে। মানে তার সাথে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে না। আচ্ছা, এটা গেল আমাদের লব্ধির যে কাজ কারবার সেটা। এরপরে আমরা হচ্ছে যেটা লক্ষ্য করব, সেটা হচ্ছে যে এই আলফা মানে মধ্যবর্তী কোণ আলফার উপর নির্ভর করে আমরা ৩ টা কেস পাবো। মানে এই আলফা যখন 0 ডিগ্রি হবে তখন আমার লব্ধি কিরকম হবে? আলফা যখন ১৮০ ডিগ্রি হবে তখন আমার লব্ধি কিরকম হবে? আমার আলফা যখন 90 ডিগ্রি হবে তখন লব্ধি কিরকম হবে? তো আমরা যদি দেখি যে আলফা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমার লব্ধির মান হবে সর্বোচ্চ। এই কারণে আমি লিখে রেখেছি আর ম্যাক্সিমাম। যখন লব্ধি আর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে, তখন আমার ভেক্টর ২ টার যোগফলটাই হবে ওই লব্ধির মান। মানে যদি হচ্ছে P ভেক্টর আর Q ভেক্টর ২ টা ভেক্টর হয়, এই ভেক্টর ২ টার মানের যোগফলই হবে আমার লব্ধির সর্বোচ্চ মান এবং তখন আলফা ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আলফা ইজ ইকুয়ালস টু ১৮০ ডিগ্রি হয়, এর মানে বোঝাবে লব্ধির মান হবে সর্বনিম্ন।
এই কারণে আমি লিখে রেখেছি আর মিনিমাম, এখানে লিখে আছে আর মিনিমাম, আর মিনিমাম, আর মিনিমাম সমান কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি ডিফারেন্স কিউ। আর একটা কথা, ডিফারেন্স আর হচ্ছে মাইনাস দুইটার ভিতর পার্থক্য আছে। এখানে পি ডিফারেন্স কিউ বলতে বোঝাচ্ছে যেটা বড় সেখান থেকে বিয়োগ যাবে। এখানে যদি কিউ বড় হয় তাহলে কিউ থেকে হচ্ছে বিয়োগ যাবে, আর যদি পি বড় হয় তাহলে পি থেকে বিয়োগ যাবে। এই কারণে এখানে আমি লিখে রেখেছি আর মিনিমাম ইজ ইকুয়ালস টু পি ডিফারেন্স কিউ। আচ্ছা, এটা গেল আমাদের 180 ডিগ্রির ক্ষেত্রে। এরপরে আমরা আলোচনা করব আলফা যদি 90 ডিগ্রি হয়। আলফা যদি 90 ডিগ্রি হয়, এক্ষেত্রে আমরা হচ্ছে লব্ধিটাকে এভাবে প্রকাশ করছি আর পি দিয়ে। এখানে আর পি দিয়ে বোঝাচ্ছে আর পারপেন্ডিকুলার, মানে লম্ব হলে লব্ধি কিরকম হবে সেটা আমরা আলোচনা করছি। তো এই ক্ষেত্রে আর পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। মানে হচ্ছে এটা অনেকটা পিথাগোরাসের সূত্রের মতো, এভাবে মনে রাখা উচিত যে আর পি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে ভেক্টর দুইটার মানের বর্গের যোগফলের বর্গমূল। এটাই হচ্ছে আমার আরপি বা হচ্ছে 90 ডিগ্রি হলে লব্ধির মান। আচ্ছা, এখন এই যে আমরা ৩টা কেস আলোচনা করলাম, এই যে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এই যে আর ম্যাক্সিমাম, আর মিনিমাম, আর পারপেন্ডিকুলার, এই ৩টাকে আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি। ৩টাকে যদি একটা সূত্রের মধ্যে ফেলি, সেই সূত্রটা কিরকম হবে সেটা আমাদের দেখা উচিত। সেটা হচ্ছে 2rp স্কয়ার ইজ ইকুয়ালস টু আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার। 2rp স্কয়ার ইজ ইকুয়ালস টু আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার। তো এই যে আমরা আলফার যে কেসগুলো আলোচনা করলাম, এটা মূলত তোমাদের এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে, কিন্তু এরই সাথে এটা সিকিউতে হেল্প করবে। কারণ তুমি যদি এই কেসগুলো জানতে পারো তাহলে তোমাদের উদ্দীপকটা বুঝতে অনেক সুবিধা হবে। এই কারণে আমরা এই অংশটুকু একটু ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, যেহেতু আমরা লব্ধিটা আলোচনা করে ফেললাম, এখন লব্ধি আলোচনার সাথে আমাদেরকে একটু বিয়োগফল, মানে দুটা ভেক্টর যদি থাকে সেই ভেক্টরের বিয়োগফলটাও আমরা একটু আলোচনা করব, যে বিয়োগফলের মান আমরা কিভাবে নির্ণয় করব। এখন আমরা ধরে নিচ্ছি এটা একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর। এখন যদি এটা পি ভেক্টর হয়, তাহলে যেহেতু এটা সামান্তরিক, তাহলে সমান্তরালে যে বাহুটা আছে এটাও আমাদের পি ভেক্টর হয়ে যাবে, এবং এই যে যেটা কিউ ভেক্টর এর সমান্তরালে যেটা আছে সেটাও আমার কিউ ভেক্টর হয়ে যাবে। এখন যদি সামান্তরিক সূত্র অনুযায়ী হয়, তাহলে এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এর যে দুইটা কর্ণ থাকবে এর মধ্যে একটা কর্ণ নির্দেশ করবে আমার লব্ধি এবং একটা কর্ণ নির্দেশ করবে আমার বিয়োগফল। তো এখানে দেখে নিচ্ছি যে এখানে যেটা লাল ভেক্টর আমরা চিহ্নিত করে রেখেছি, মানে লাল যে কর্ণটা, সেই কর্ণটা আমার লব্ধি নির্দেশ করছে, আর যেটা সবুজটা এটা আমাদের বিয়োগফল নির্দেশ করছে। তাহলে এই বিয়োগফল যেটা নির্দেশ করছে সেটার মান আমরা এখানে দেখছি লব্ধির মানের মতোই, এটা কিছু না, খালি এখানে একটা মাইনাস চলে আসবে। মানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস হয়ে যাবে। তাই যদি হচ্ছে দুটা ভেক্টরের বিয়োগফলের মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা করব কি, তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের এই সূত্রটা দিয়ে আমরা মানটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিকটা আমরা দেখছি, লেখা আছে লম্ব উপাংশ। আমরা জানি একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়, একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়, কিন্তু আমরা সিকিউর ক্ষেত্রে এখানে খালি লম্ব উপাংশ নিয়ে আলোচনা করব। তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, পি ভেক্টরকে ধরলাম, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। মানে পি ভেক্টরটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে, মানে এক্স ওয়াই তলে আছে, মানে এক্স ওয়াই সারফেসের ভিতরে পি ভেক্টরটা আমাদের আছে। আচ্ছা, এখন যদি এক্স ওয়াই সারফেসের ভিতরে পি ভেক্টরটা থাকে এবং পি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে আছে, দেখো এখানে লেখা আছে থিটা, মানে এক্স অক্ষের সাথে পি ভেক্টরটা থিটা কোণ করে আছে। এখন আমরা এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ হচ্ছে ধরে নিচ্ছি পি এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ হচ্ছে পি ওয়াই। তাহলে আমরা এখানে দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে পি এক্স আর একটা হচ্ছে পি ওয়াই। এখন এই আমাদের কোশ্চেনে কিভাবে আসতে পারে, আমাদের কোশ্চেন আসতে পারে এই পি এক্স এর মান এবং পি ওয়াই এর মান নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে একটা জিনিস খালি মানে মাথায় রাখবো যে কোনটা কার সাথে আছে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে থেটা মানেই হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। এখন যদি কোশ্চেনে অনেক সময় দিয়ে দিতে পারে এখানে থেটা দিয়ে দিতে পারে, তখন আমরা করব কি, তখন আমরা 90 ডিগ্রি থেকে বিয়োগ করে এক্স অক্ষের সাথে যে কোণ সেটা বের করে নেব। তাছাড়া আমাদের কোশ্চেন সলভ করতে যাই ভুল হয়ে যেতে পারে। এখন আমরা তাহলে দেখে নিচ্ছি সূত্রটা, সেটা হচ্ছে যে পি এক্স ইজ ইকুয়ালস টু
পি কস থিটা আর পি ওয়াই ইজ ইকুয়ালস টু পি সাইন থিটা। এর মানে কি, যখন আমি এক্স অক্ষের উপাংশ নির্ণয় করব, এক্স অক্ষের উপাংশ নির্ণয় করলে এখানে আমাদের কস ত্রিকোণমিতিক অনুপাতটা চলে আসবে। আর যখন আমরা ওয়াই অক্ষের উপাংশ নির্ণয় করব তখন আমাদের সাইন অনুপাতটা চলে আসবে। এটাই খালি মাথায় রাখতে হবে যে এক্স অক্ষ যখন, তখন সেটা আসবে আমাদের কস, এবং ওয়াই অক্ষ যখন সেটা আসবে আমাদের সাইন। কিন্তু এই ক্ষেত্রে থেটাটা কি, থেটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে পি ভেক্টরের কোণ। এটা সবসময় মাথায় রাখতে হবে। ওয়াই অক্ষের সাথে কোণ নয়, এক্স অক্ষের সাথে ভেক্টরের যেটা কোণ। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আমরা আলোচনা করব 3D স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। 3D স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটা কি? 3D স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটা হচ্ছে যে, ধরে নিচ্ছি এটা আমাদের এক্স ওয়াই জেড যেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সেখানে একটা ভেক্টর আছে পি। এর মানে এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবরও ভেক্টরের উপাংশ থাকবে, জেড অক্ষ বরাবরও ভেক্টরের উপাংশ থাকবে। এই কারণে আমি এখানে লিখে রেখেছি যে পি এক্স যেটা এক্স অক্ষ বরাবর, পি জেড যেটা জেড অক্ষ বরাবর, এবং পি ওয়াই যেটা ওয়াই অক্ষ বরাবর। এখন এটাকে আমরা ভেক্টর ফর্মে প্রকাশ করব। যেহেতু এটা 3D স্থানাঙ্ক ব্যবস্থায়, তাই আমরা এখানে আয়ত একক ভেক্টরটা নিয়ে আসব। আয়ত একক ভেক্টরটা কোনগুলো? এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলা 3টা অক্ষের দিকে আয়ত একক ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে আমরা পি ভেক্টরকে প্রকাশ করব এভাবে, পি এক্স আই ক্যাপ, মানে এক্স অক্ষ বরাবর যেটা উপাংশ তার ক্ষেত্রে আয়ত একক ভেক্টর আমি দিয়ে দিয়েছি আই ক্যাপ, দিয়ে এটা পি এক্স আই ক্যাপ হয়ে গেল। এরপরে আছে এখানে পি ওয়াই জে ক্যাপ, এবং তারপরে আছে পি জেড কে ক্যাপ। সেই একইভাবে, খালি এখানে উপাংশগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এগুলো আলাদা আলাদা অক্ষ। এখন এখানে দেখা যাচ্ছে যে পি ভেক্টরের মান দেওয়া আছে √of পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। এটার মানে কি? এর মানে হচ্ছে আমাদের খালি উপাংশগুলোর বর্গের যোগফলের বর্গমূল। উপাংশগুলোর বর্গের যোগফলের বর্গমূল করলে আমাদের পি ভেক্টরের মানটা চলে আসবে। মানে যদি আমাদের একটা ভেক্টরকে এই ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করা থাকে, আয়তাকার ভেক্টর দ্বারা প্রকাশ করা থাকে, তাহলে আমরা কিছু করব না, খালি উপাংশগুলোর বর্গের যোগফলটা বের করে তার বর্গমূল করে দিব, শেষ। আচ্ছা, এরপরে আসবে আমাদের একক ভেক্টর নিয়ে আলোচনা। একক ভেক্টরটা কি? আমরা সবাই জানি কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। এর চেয়ে আর কোনো ইজি সংজ্ঞা হয় না, হচ্ছে একক ভেক্টর বলতে এটাই খালি বোঝায়। তো আমাদের কোশ্চেনে আসতে পারে যে একটা ভেক্টর দিয়ে দিল, তার হচ্ছে আয়তাকার ভেক্টরটা নির্ণয় করতে বলছে। এখন যদি আয়তাকার ভেক্টরটা নির্ণয় করতে বলে আমরা কি করব? ফার্স্টে আমরা ভেক্টরটা লিখব, তার নিচে তার মানটা বের করব। আমরা মান বের করা কিন্তু আগে শিখে এসেছি। এই যে এই সূত্র দিয়ে আমরা মানটা বের করে নিচ্ছি। এখানে আমরা যেটা মান আসবে সেটা দিয়ে ভাগ করে দিব। আমরা আয়ত একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করি? আমরা আয়ত একক ভেক্টরকে মোটামুটি হচ্ছে এখানে পি যেটা ক্যাপ, ক্যাপ দ্বারাই প্রকাশ করি। এই কারণে এই একক ভেক্টরও আমরা হচ্ছে এই ক্যাপ দ্বারাই প্রকাশ করছি। এই কারণে যখন আমরা একক ভেক্টর নির্ণয় করব, ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে আমরা ভেক্টরটা ভালোভাবে বের করতে পারছি কিনা। ভেক্টরটা যদি বের করতে পারি, তারপরে খালি তার মান বের করে ওই ভেক্টরকে ওই মান দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের এই একক ভেক্টরটা বের হয়ে চলে আসবে। এরপর খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণনটা হচ্ছে এমন একটা বেসিক টপিক যেটা তোমাকে যেকোনো সৃজনশীল সলভ করতে সবচেয়ে বেশি হেল্প করবে। আচ্ছা, এখন ভেক্টর গুণনের ক্ষেত্রে আমরা ২টা ভেক্টর গুণন আলোচনা করছি। সেটা কি? সেটা হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণন। ডট গুণন, ক্রস গুণনের ক্ষেত্রে আমরা তার আগে ২টা ভেক্টরকে ধরে নিচ্ছি যে কোন কোন ভেক্টর নিয়ে আমরা আলোচনা করছি। ধরা যাক এ হচ্ছে একটা ভেক্টর আর বি হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরকে আমি সেই ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। আবার বি ভেক্টরকে প্রকাশ করছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। আমি ধরে নিচ্ছি এ আর বি ২টা ভেক্টর। আমি এখানে ডট আর ক্রস পাশাপাশি লিখে রেখেছি। এখানে আমরা একবার ডট আলোচনা করব, একবার ক্রস আলোচনা করব। তাহলে তুলনা করতে তোমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, আমরা ফার্স্টে ডট আর ক্রস গুণনের জেনারেল যে একটা সূত্র সেটা আগে দেখে নিচ্ছি। সেটা কি? এখানে লিখা আছে ডট গুণন। ডট গুণনের ক্ষেত্রে লিখা আছে a ডট b ইজ ইকুয়ালস টু ab cos থিটা। এর মানে বোঝা যাচ্ছে যখন আমরা ডট গুণনের একটা হচ্ছে জেনারেল ফর্ম আলোচনা করব, তখন সেটা হবে a ডট b ইজ ইকুয়ালস টু ab cos থিটা। মানে ভেক্টর দুইটার মানের গুণফল, তার সাথে cos থিটা, থিটাটা কি? থিটাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আর যখন আমরা ক্রস গুণন আলোচনা করব, ক্রস গুণন আলোচনা করলে এখানে দেখতে পাচ্ছ a ক্রস b লিখা আছে। a ক্রস b ইজ ইকুয়ালস টু ab sin থিটা। আর এখানে আছে একটা লম্ব একক ভেক্টর ab sin থিটা। এর মানে বোঝাচ্ছে হচ্ছে ভেক্টর দুইটার মানের গুণফল, তার সাথে sin থিটা, থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এক্ষেত্রে অনেকে যখন আমাদের ক, খ তে দিয়ে দিতে পারে যে এই ক্রস গুণফলের হচ্ছে তোমরা সাধারণ রূপটি লিখো। এখন এই সাধারণ রূপ লিখতে যেয়ে অনেকে এবি সাইন থিটা পর্যন্ত লিখে রেখে দেয়।
এবি সাইন থিটা পর্যন্ত লিখে রেখে দিলে হবে না, কারণ এক্ষেত্রে একটা লম্ব একক ভেক্টর যেটা সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তাছাড়া টিচার চাইলে তোমার ১ মার্ক কেটে দিতে পারে। তাই আমরা সকলে এটা খেয়াল রাখবো যে যখন আমরা হচ্ছে ক্রস গুণফলের সাধারণ রূপটা লিখব, তখন আমরা এখানে লম্ব একক ভেক্টরটা উল্লেখ করছি। আচ্ছা, এখন আমরা যেহেতু এর আগের ক্লাস মানে এর আগের স্লাইডে আমরা কি আলোচনা করে এসেছি যে হচ্ছে আয়ত একক ভেক্টর দ্বারা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। এখন আমরা যদি আয়ত একক ভেক্টর দ্বারা এই ডট গুণফলকেও প্রকাশ করতে চাই, সেটা কিভাবে করব? সেটা হচ্ছে এই যে a ডট b ইজ ইকুয়ালস টু, আমরা এক্ষেত্রে কোনো হচ্ছে বেশি কোনো সূত্র নাই। খালি মেইন যেটা সেটা হচ্ছে যে উপাংশগুলার গুণফল। উপাংশগুলার গুণফল মানে a ভেক্টরের ক্ষেত্রে x অক্ষের যেটা উপাংশ সেটা হচ্ছে ax, আর b ভেক্টরের ক্ষেত্রে x অক্ষের দিকে উপাংশ bx। এই দুইটার গুণফল যোগ y অক্ষের দিকে যেগুলো হচ্ছে উপাংশ আছে তার গুণফল। এই যে y অক্ষের দিকে ay আর b হচ্ছে b ভেক্টরের ক্ষেত্রে y অক্ষের দিকে by। এই দুইটার তাহলে গুণফল যোগ z অক্ষের দিকে যে দুইটা উপাংশ তার গুণফল। এই তিনটার যোগফলটাই হবে আমাদের ডট গুণফলের মান। আচ্ছা, এক্ষেত্রে আবার যদি ক্রসের দিকে আমি যাই, ক্রস গুণফলের ক্ষেত্রে আমাদেরকে একটু ম্যাথের সাহায্য নিতে হবে। ম্যাথে আমরা নির্ণায়ক নির্ণয় করা সবাই জেনেছি। সেই নির্ণায়কের সাহায্যে আমরা ক্রস গুণফলটা নির্ণয় করব। এক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা সারি, এখানে ফার্স্ট রোতে থাকবে i, j, k ক্যাপ। তারপরে থাকবে x অক্ষ, y অক্ষ, z অক্ষ a ভেক্টরের যেটা। তারপর হচ্ছে bx, by, bz মানে হচ্ছে b ভেক্টরের ক্ষেত্রে যে উপাংশগুলো সেটা থাকবে নিচে। মানে এভাবে আমরা একটা সিরিয়ালি করে একটা নির্ণায়ক বের করে তার মানটা খালি নির্ণয় করব। তাহলেই আমাদের এই a ক্রস b এর মানটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা ২ টা কেস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে যদি a আর b ২ টা ভেক্টর হয় আর তাদের যদি ডট গুণফল নির্ণয় করতে চাই, এক্ষেত্রে যদি ভেক্টর ২ টা লম্বভাবে থাকে আর সমান্তরালভাবে থাকে, তাহলে আমার মানটা কিরকম আসবে? আমরা এখানে সবাই দেখছি যে এখানে লেখা আছে যে a b, আর এখানে আছে লম্ব আর সমান্তরাল। লম্ব মানে আমরা কি বুঝি? লম্ব মানে বুঝি যে ভেক্টর ২ টার মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি। ভেক্টর ২ টার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মানে থিটা আমার 90 ডিগ্রি। এখন আমরা সবাই জানি cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0। তাই এখানে a ডট b ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। আবার সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে ২ টা ভেক্টর যদি এরকম থাকে, তাহলে তাদের সমান্তরাল মানে হচ্ছে তাদের মধ্যে কোনো কোণ নাই। মানে থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয়, আমরা জানি cos 0 এর মান হচ্ছে 1। তখন এই যে a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণফলের মান হবে ভেক্টর ২ টার মানের গুণফল। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ab। তাহলে যদি ২ টা ভেক্টর একবার লম্ব হয় এবং আরেকবার সমান্তরাল হয়, এক্ষেত্রে আমাদের কি কেস হবে সেটা আমরা আলোচনা করেছি। আর ক্রস গুণফলের ক্ষেত্রে এভাবে যদি আমরা আলোচনা করি যে এটা যদি হয় a ভেক্টর আর b ভেক্টর, এটা যদি হয় লম্ব, তাহলে সেক্ষেত্রে আমাদের থিটা আবার 90 ডিগ্রি আসছে এবং 90 ডিগ্রি আসলে আমরা জানি sin 90 এর মান কত? sin 90 এর মান হচ্ছে 1। যেহেতু এটা ক্রস গুণফল তাই আমাদের এখানে sin অনুপাত আসবে। তাহলে sin 90 এর মান হচ্ছে 1। তাই এক্ষেত্রে এখানে ভেক্টর ২ টার মানের গুণফলটা চলে আসবে। আর যখন সমান্তরাল হবে, সমান্তরাল ক্ষেত্রে মানে আমরা জানি থিটা ইজ ইকুয়ালস টু 0। সমান্তরাল মানে থিটা ইজ ইকুয়ালস টু 0। sin 0 এর মান 0 হয়। এক্ষেত্রে আমরা a ক্রস b এর মানও 0 পেয়ে যাব। কিন্তু এটার সাথে আরেকটা যেটা খুবই হচ্ছে মানে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে এই যে এই অংশটা এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে ২ টা ভেক্টরের যদি আমরা x অক্ষের উপাংশগুলার হচ্ছে যে অনুপাত, সেই অনুপাতটা সবসময় সমান থাকবে। মানে x অক্ষের যে অনুপাত, তারপরে হচ্ছে y অক্ষের যে অনুপাত আর z অক্ষের যে অনুপাত। এই যে উপাংশগুলোর অনুপাত সেটা সবসময় সমান থাকবে। যেমন দেখা যাচ্ছে এখানে আমি লিখে রেখেছি ax/bx। মানে কি x অক্ষের দিকে যে ২ টা ভেক্টর আছে আমার, এই ২ টা ভেক্টরের আমার যে অনুপাতটা থাকবে, উপাংশের অনুপাত থাকবে সেটা সমান y অক্ষের দিকে যে ২ টা ভেক্টর আছে আমার, তার যে উপাংশগুলো থাকবে তার অনুপাত সমান z অক্ষের দিকে যে উপাংশগুলো থাকবে তার অনুপাত। এই অনুপাতগুলো যদি আমার সমান হয়, তাহলে আমরা একটা জিনিস নির্ণয় করতে পারবো যে ২ টা ভেক্টর আমার সমান্তরালে আছে। মানে ২ টা ভেক্টর আমার সমান্তরালে আছে। এটা আমাদের হেল্প করবে আমাদের কোশ্চেনের যে উদ্দীপক, সেই উদ্দীপকটা বুঝতে। আচ্ছা, এটার সাথে একটা জিনিস আমরা এড করব। এটা পরীক্ষাতে একটু মাইনর টপিক বাট চলে আসতে পারে। সেটা হচ্ছে যে লম্ব অভিক্ষেপ। আমরা লম্ব অভিক্ষেপের ডিটেইলসে যাব না। আমরা খালি একটা সূত্র মনে রাখবো। সেটা হচ্ছে যদি আমাদেরকে লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে বলে, আমরা কোশ্চেনটা আগে বারবার করে পড়ব যে কার লম্ব অভিক্ষেপ চেয়েছে এবং কার বরাবর চেয়েছে। এখানে যেমন চেয়েছে যে A বরাবর B এর লম্ব অভিক্ষেপ। এখন আমরা হচ্ছে একটা জিনিস লক্ষ্য রাখবো যে কার লম্ব অভিক্ষেপ। এখানে লেখা আছে B এর লম্ব অভিক্ষেপ। তাহলে কিছু না, আমরা খালি একটা জিনিস সরাসরি লিখে দিব,
এ ভেক্টর বরাবর বি এর লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়ালস টু বি কস থিটা। যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা, এই জিনিসটা মাথায় রাখবো। যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা, বি এর লম্ব অভিক্ষেপ তাই বি কস থিটা। এখন যদি বলে এটা লম্ব অভিক্ষেপ গেল, এখন যদি বলে উপাংশ কত, এখন উপাংশের ক্ষেত্রে আমরা কি জানি, উপাংশ এক ধরনের ভেক্টর। তাই যেহেতু এখানে বলেছে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ এবং এ বরাবর বি এর উপাংশ, তাহলে আমরা বি কস থিটা যেটা লম্ব অভিক্ষেপ যেটা তার মান সেটা এখানে নিয়ে এসেছি এবং তার সাথে খালি আমরা একটা একক ভেক্টর দিয়ে দিব। কার একক ভেক্টর? যে বরাবর ভেক্টরটা আছে, মানে যার বরাবর ভেক্টরটা আছে তার একক ভেক্টর। যেহেতু এ বরাবর ভেক্টরটা আছে তাই আমরা এর একক ভেক্টর এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে উপাংশটা হবে বি কস থিটা এ ভেক্টর, মানে এ ভেক্টর মানে এ ক্যাপ ভেক্টর, মানে এর একক ভেক্টরটা। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে যদি আমাদের লম্ব বিক্ষেপ চাই, যার লম্ব বিক্ষেপ তার মানটা আমরা দিয়ে দিচ্ছি যে বি কস থিটা। আর যদি উপাংশ চাই আমরা বি কস থিটা সেম রাখবো, খালি যে বরাবর একক ভেক্টর মানে যে বরাবর লম্ব অভিক্ষেপটা আছে তার আমরা হচ্ছে একক ভেক্টরটা দিয়ে দিব, এটাই। আচ্ছা, এরপরে আমাদের যেটা ম্যাথ যেখানে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে নদী নৌকা। এবং নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমরা আগে তোমাদেরকে একটা সিনারিও আলোচনা করে নিব। সেটা হচ্ছে এই যে যদি ধরা যাক 1 মিনিট, ধরা যাক এটা হচ্ছে একটা নদী, এটা একটা নদী, আর এই যে এটা একটা নদী এবং এখানে একটা নৌকা আছে, এখানে একটা নৌকা আছে। আর তোমাদের হচ্ছে স্রোত যেটা মানে নদীর স্রোতটা এদিকে যাচ্ছে, মানে নদীর স্রোতের দিকটা হচ্ছে এই দিকে, নদীর স্রোতের দিক হচ্ছে তোমার ডান দিকে। এখন ধরা যাক কোন একটা মাঝি, সে মাঝি হচ্ছে ফিজিক্স তেমন জানে না, এখন সে যাইতে যাচ্ছে এই যে এই পয়েন্ট থেকে সোজাসুজি এই পয়েন্টে, এই 1 মিনিট কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, যদি হচ্ছে ধরে নিচ্ছি যে মাঝিটা আমাদের ফিজিক্স জানে না, সে এই যে সোজাসুজি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সোজাসুজি যেতে যাচ্ছে, তাই সে নৌকা চালানো শুরু করলো, একদম সোজাসুজি নৌকা চালানো শুরু করে দিল। এখন যে জিনিসটা হচ্ছে আমার স্রোত কিন্তু ডান দিকে যাচ্ছে, স্রোত যখন ডান দিকে যাচ্ছে, মাঝি যদি সোজাসুজি নৌকা চালানো শুরু করে দেয়, সে কিন্তু সোজাসুজি যেতে চাইলেও যেতে পারবে না, কারণ তাকে স্রোতটা ডান দিকে ঠেলে নিয়ে চলে যাবে। তাই এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্ষেত্রে মাঝিকে মানে নৌকাকে একটু বাম সাইডে মানে একটু অ্যাঙ্গেল করে আমাদেরকে নৌকাটা চালাতে হবে। তাহলে করবে কি, স্রোতটা যখন এদিকে যেতে থাকবে তখন আমরা সোজাসুজি এই পয়েন্টে পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে এই নৌকার যে মানে নদী নৌকার ম্যাথের যেটা মেইন কনসেপ্ট, জিনিসটা হচ্ছে এটা, মানে এই সিনারিওটা বুঝতে হবে। আর ভেক্টরের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটা সাজেশন থাকবে যে তোমরা ভেক্টরের ক্ষেত্রে অলওয়েজ ডায়াগ্রাম আঁকিয়ে নিবা। ডায়াগ্রাম আঁকিয়ে নিলে তোমাদের ভেক্টরের ম্যাথগুলো সলভ করা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমরা একটু কেসগুলো আলোচনা করি, সেটা হচ্ছে এখানে নদী নৌকা লিখা আছে। হ্যাঁ, নদী নৌকার ক্ষেত্রে লিখা আছে আমাদের মিনিমাম ডিসটেন্স মানে সবচেয়ে কম দূরত্ব আমরা অতিক্রম করব। আর এখানে লেখা আছে মিনিমাম টাইম মানে সবচেয়ে কম সময় অতিক্রম করতে হবে। এখন যদি মিনিমাম ডিসটেন্স মানে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হয়, সবচেয়ে কম দূরত্ব কোনটা? সবচেয়ে কম দূরত্ব হবে আমাদের এই যেটা নদীর প্রস্থ। এখানে আমরা লিখে রেখেছি ডি। ডিটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এখন এই নদীর প্রস্থটাকে অতিক্রম করতে আমাদের কি, কি জিনিস জানতে হবে বা কিভাবে কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেটা আমরা দেখব এখন। এখানে আমরা লিখে রেখেছি ইউ স্রোতের বেগ আর ভি নৌকার বেগ। এই যে এটা হচ্ছে ইউ মানে স্রোত আমাদের এদিকে ডান দিকে যাচ্ছে এবং ভি নৌকা। নৌকা আমরা কি বলেছিলাম এর আগে, যে নৌকা একটু অ্যাঙ্গেল করে চালাতে হবে। একটু অ্যাঙ্গেল করে চালালে আমরা সোজাসুজি মানে মিনিমাম মানে সবচেয়ে কম ডিসটেন্স মানে প্রস্থ বরাবর আমরা পৌঁছাতে পারবো। তো সেটা হচ্ছে এই যে এই ভি। এখন আমরা এখানে লিখে রেখেছি যে নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এক্ষেত্রে টিটা কি আমরা এখানে লিখে রেখেছি প্রয়োজনীয় যেটা সময়, আমাকে ওই পাশে পৌঁছাতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি। ডিটা হচ্ছে কি নদীর প্রস্থ। আর এখানে ভি সাইন আলফাটা কি, ভি হচ্ছে আমাদের এই নৌকার বেগ আর সাইন আলফাটা হচ্ছে এই যে হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী যে কোণটা আমরা চাচ্ছি সেটাই হচ্ছে এই আলফা। তাহলে টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই সূত্রটা আমরা দিলে আমরা নদীর এপাশ থেকে ওপাশে যেতে আমাদের সর্বনিম্ন যে দূরত্ব অতিক্রম করতে হয়, আমরা যে টাইম লাগবে সেক্ষেত্রে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এখন এই যে আমরা সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করছি, এক্ষেত্রে আমার নৌকার লব্ধি বেগটা কত হবে? নৌকার লব্ধি বেগ যখন আলোচনা করব সেটা হচ্ছে এই যে ভি সাইন আলফা, সেটাই হচ্ছে আমাদের নৌকার লব্ধি বেগ। এখন এই নৌকার লব্ধি বেগের সূত্রটা একটা বড় একটা ডেরিভেশন আছে, সেটা আমরা যাব না। খালি আমরা মেইন সূত্রটা মনে রাখবো যে ভি সাইন আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, মানে নৌকার বেগ স্কয়ার মাইনাস স্রোতের বেগ স্কয়ার দিয়ে তার উপরে রুট চলে আসবে।
নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার, তার উপরে রুট চলে আসবে। এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট বা গ নাম্বারে দেখবা সবসময় এই কোশ্চেনটা থাকবেই, সেটা হচ্ছে সোজাসুজি পাওয়ার হওয়ার জন্য আমার এই আলফাটা বের করতে দিবে, মানে কত কোণে আমি নৌকাটাকে চালালে আমি সোজাসুজি যেতে পারবো। তাহলে এই যে আলফার মানটা আসবে আমাদের cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মানে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আসবে আমাদের cos, মানে cos ইনভার্সটা আসবে, তার সাথে আমরা মাইনাস ইউ বাই ভি, এখানে ইউটা হচ্ছে স্রোতের বেগ এবং ভিটা হচ্ছে নৌকার বেগ। এই সূত্রটা মাথায় রাখলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তো এই যে সবচেয়ে কম দূরত্ব বা সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে দূরত্ব, আমাদের এই ৩টা কেস আসবে, এই ৩টা কেসটা মনে রাখতে হবে। এখন এখন যদি আমরা মিনিমাম টাইম বা সবচেয়ে কম সময়, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু চাইছে সবচেয়ে কম সময় কত। এখানে আমাকে চাইনি যে আমাকে সোজাসুজি পার হতে হবে। আমার মেইন কথা সময় কম রাখতে হবে এটাই। এক্ষেত্রে আমরা নৌকাটাকে একদম 90 ডিগ্রি কোণে মানে সোজাসুজি চালিয়ে দিব। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে সোজাসুজি আমরা চালিয়ে দিব এই নৌকাকে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি? এক্ষেত্রে যেহেতু আমরা সর্বনিম্ন সময় আলোচনা করছি, তাই এখানে আমি লিখে রেখেছি টি মিন মানে টি মিনিমাম সবচেয়ে কম সময় ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন? আমি আবার বলে রাখছি, এখানে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে মানে সোজাসুজি আমরা নৌকাটাকে চালাবো এই কারণে। তাহলে ডি আমাদের নৌকার প্রস্থ আর ভি সাইন 90 ডিগ্রি করলে ডি বাই ভি, মানে এক্ষেত্রে নৌকার প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ দিয়ে দিলেই আমরা সবচেয়ে কম সময়ে যে নদী পার হতে পারবো সেটা চলে আসবে। এরপর আসবে নৌকার লব্ধি বেগ। নৌকার লব্ধি বেগ এর আগে যেটা আমরা আলোচনা করেছি সেটা চলে এসেছিল, এখানে মাইনাস চলে এসেছিল, এখানে খালি প্লাস হয়ে যাবে। তো রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, মানে যে দুটো আমার বেগ কোশ্চেনে দেওয়া থাকবে, মানে হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ, এই দুইটা বেগের বর্গের যোগফল এবং তার উপরে রুট আসলে আমরা নৌকার লব্ধি বেগটা নির্ণয় করতে পারবো। এর সাথে কি আসবে? এর সাথে আরো কিছু জানতে চাইতে পারে, সেটা হচ্ছে যে স্রোতের সাথে লব্ধি বেগের কোণ, মানে এই যে স্রোত, এই যে ইউ বেগ, এই যেটা ইউ ভেক্টর সেটা আমাদের হচ্ছে স্রোতের বেগটা নির্দেশ করছে। আর এই যে ডাব্লু সেটা আমাদের লব্ধি বেগ নির্দেশ করছে। এখন এই ডাব্লু আর ইউ এর মধ্যবর্তী কোণ দেখো এখানে আমি লিখে রেখেছি থিটা। এখন এই থিটাটাই নির্ণয় করতে দিতে পারে। থিটার সূত্রটা কি? থিটার সূত্রটা আসবে এখানে tan ইনভার্স ভি বাই ইউ, মানে হচ্ছে নৌকার বেগ ডিভাইডেড বাই স্রোতের বেগ। আর tan ইনভার্স যদি আমাদের বেগ না দেওয়া থাকে তখন আমরা কি করব? বেগ না দেওয়া থাকলে আমরা নির্ণয় করব হচ্ছে এখানে tan ইনভার্স ইকুয়ালস টু ডি বাই এক্স। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের পার্শ্বীয় সরণ। এই জিনিসটা একটু খালি তোমাদেরকে হচ্ছে মাথায় রাখি, যে ধরো নৌকাটা যেহেতু এখন সোজাসুজি রওনা দিবে, তখন আমরা কি বলেছি যে নৌকাটা যখন সোজাসুজি রওনা দিবে স্রোতের কারণে নৌকাটা একটু ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে। তাহলে ডান দিকে চলে গেলে এই যে ডিসটেন্সটুকু অতিক্রম করলো, এই যে ডান পাশে সরে আসলো, ডান পাশে কতটুকু সরে আসলো, এটাই হচ্ছে আমাদের এক্স, মানে এক্সটা হচ্ছে আমাদের পার্শ্বীয় সরণ। এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের পার্শ্বীয় সরণ। তাহলে যদি আমাদের স্রোতের সাথে লব্ধি বেগের কোণ নির্ণয় করতে চাই, স্রোতের সাথে যদি লব্ধি বেগের কোণ নির্ণয় করতে চাই, তখন আমরা করব কি? যদি বেগ না দেওয়া থাকে তার মানে লিখবো যে tan ইনভার্স ডি বাই এক্স, বা নদীর প্রস্থ ডিভাইডেড বাই পার্শ্বীয় সরণ। এখন যদি পার্শ্বীয় সরণ যদি নির্ণয় করতে দিতে চাই, তাহলে আমরা এই এক্স এর সূত্রটা এখান ইজ ইকুয়ালস টু লেখা আছে যে ইউ ইনটু টি মিনিমাম। ইউটা কি? ইউ হচ্ছে আমাদের স্রোতের যেটা বেগ, স্রোতের বেগের সাথে আমরা যে এখানে সময়টা নির্ণয় করেছি সর্বনিম্ন সময়, সেটা গুণ করে দিলেই আমরা পার্শ্বের সরণ পাবো। এটাই এই সূত্রটা একটু মনে রাখতে অসুবিধা হয়। এটা কিছুই না। এটা তোমরা মনে রাখবা যে এস ইজ ইকুয়ালস টু ভিটি। এটা সবাই পড়েছো। এস ইজ ইকুয়ালস টু ভিটি। এখানে এই যে এক্সটা এস এর মতো করে চলে যাচ্ছে, ইউ আসছে হচ্ছে আমাদের ভি, আর টি মিনিমাম তো টি। এরকম ভাবে যদি আমরা মাথায় রাখি তাহলে সূত্রটা মনে রাখতে অনেক সুবিধা হয়। এরপরে আমরা কোণাকুণি দূরত্ব। এই যে আমাদের হচ্ছে আমরা এখানে দেখালাম যে নৌকা যখন সোজাসুজি যেতে লাগবে তখন একটু বাঁকা করে নৌকা চলে যাবে। তো বাঁকা করে যখন নৌকা যাবে, বাঁকা করে যখন নৌকা যাচ্ছে এই যে কোণাকুণি নৌকাটা যেতে লাগবে, মানে নৌকার যে চলন পথটা থাকবে সেটা হচ্ছে একটু কোণাকুণি যাবে। এখন এই কোণাকুণি যে যাচ্ছে এই দূরত্বটার মানও নির্ণয় করতে দিতে পারে কোশ্চেনে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কিরকম হবে? সেই ক্ষেত্রে সূত্রটা হবে অনেকটাই পিথাগোরাসের সূত্রের মতো। সেটা হচ্ছে s ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ডিটা কি? নদীর প্রস্থ, এক্সটা কি? আবারও সে পার্শ্বীয় সরণ। আমরা যদি এটার হচ্ছে বর্গের যোগফল নির্ণয় করি এবং তার বর্গমূল করে দেই, সেক্ষেত্রে আমরা এই কোণাকুণির দূরত্বটা নির্ণয় করে দিতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা টপিক, সেটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস। এখান থেকে একটা কোশ্চেন আসবে। কোশ্চেন আসে মূলত নদী নৌকা থেকে, ভেক্টর ক্যালকুলাস থেকে। এখান থেকে তোমাদের সিকিউ কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসবে। ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা প্রথমে জেনে নিব সেটা হচ্ছে যে ভেক্টর অপারেটরটা কি।
ভেক্টর অপারেটরকে আমরা বলছি একবার ডেল বা ন্যাবলা, এটার বিভিন্ন নাম আছে। আমরা ভেক্টর অপারেটর বলেই এটাকে হচ্ছে নাম দিয়ে রাখবো যে ভেক্টর অপারেটর ইজ ইকুয়ালস টু এখানে আই ক্যাপ, এখানে ডি ডিভাইডেড বাই ডি এক্স প্লাস জে ক্যাপ ডি ডিভাইডেড বাই ডি ওয়াই প্লাস কে ক্যাপ ডি ডিভাইডেড বাই ডি জেড। এখন অনেকে মনে করতে পারো যে ভেক্টর অপারেটর জিনিসটা কি? অপারেটর জিনিসটা কি সেটা আগে বুঝলে আমরা ভেক্টর অপারেটর জিনিসটা বুঝে যাব। অপারেটর কি? অপারেটর জিনিসটা হচ্ছে যে অপারেট করবে, মানে কোনো একটা কাজ করবে। এই যে আমরা যোগ করছি, যোগ একটা অপারেটর। বিয়োগ করছি, বিয়োগ একটা অপারেটর। আরো একটা হচ্ছে অপারেটর জানি আমরা লগ, লগও একটা অপারেটর। তাহলে এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই এক ধরনের অপারেটর। সেটা তেমনি এই ভেক্টর অপারেটরও এটা একটা অপারেট করবে, ভেক্টরকে অপারেট করবে। আচ্ছা, তো আমরা এই ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে মূলত ৩ টা জিনিস আলোচনা করব। সেই ৩ টা জিনিস কি, কি? একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এটা আলোচনা করার আগে আমরা স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্রকে ধরে নিব যে কোন ক্ষেত্রের উপর এটা অ্যাপ্লাই হবে। তো দেখে নিচ্ছি একটা স্কেলার ক্ষেত্র, এটা ফাই দেওয়া আছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, এবং ভেক্টর ক্ষেত্র একটা দেওয়া আছে ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ আর ভি জেড কে ক্যাপ, এটা ধরে নিচ্ছি আরেকটা ভেক্টর ক্ষেত্র। এখন আমরা আলোচনা করব ফার্স্টে গ্রেডিয়েন্ট নিয়ে। তো গ্রেডিয়েন্টের বাংলা একটা আছে, সেই বাংলাটার নাম হচ্ছে স্কেলার অপেক্ষক। এটা অনেকেই ভুলে যায় যে গ্রেডিয়েন্টের বাংলা কি। কোশ্চেনে গ্রেডিয়েন্ট না দিয়ে বলতে পারি স্কেলার অপেক্ষক নির্ণয় করো, তখন অনেকে বুঝতে পারবে না। তাই গ্রেডিয়েন্টের বাংলাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ। গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ, এবং এটা একটা ভেক্টর রাশি। মানে গ্রেডিয়েন্ট হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। এটা আমাদের স্কেলার রাশির যে তারতম্যের মানটা, সেটা এই হচ্ছে গ্রেডিয়েন্ট দ্বারা প্রকাশ করবে। গ্রেডিয়েন্টের আরেকটা জিনিস যেটা একটু মাথায় রাখতে হয়, একটা লাইন, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্টের দ্বারা আমরা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারি। এই জিনিসটা সবাই মাথায় রাখবে। এই গ্রেডিয়েন্টের দ্বারা আমরা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রতে পরিণত করতে পারি। আচ্ছা, তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি? গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সূত্রটা খুবই ইজি। সেটা হচ্ছে এই যে ভেক্টর অপারেটর আমরা দিয়ে রেখেছি, এবং যেহেতু এটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারে, তাই এখানে আমাদের যে স্কেলার ক্ষেত্র ছিল ফাই, সেটা এই ভেক্টর অপারেটরের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই যে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ভেক্টর অপারেটর আর ফাই, এটা গুণ হয়ে গেলে যে মানটা চলে আসবে সেটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের মান। এখানে যে আই ক্যাপ, এখানে যে ফাই গুলো এখানে গুণ হয়ে গেছে, দিয়ে যে পুরা যে গুণফলটা এটাই হয়ে যাবে আমাদের গ্রেডিয়েন্টের মান। এরপরে আসবে আমাদের ডাইভারজেন্স। এরপরে আসবে আমাদের ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কি? ডাইভারজেন্স হচ্ছে এক ধরনের স্কেলার ফাংশন। ডাইভারজেন্স হচ্ছে এক ধরনের স্কেলার ফাংশন। এটা ভেক্টর ফিল্ডের কোনো বিন্দুতে ফ্লাক্সের প্রকৃতি নির্ণয় করে। ভেক্টর ফিল্ডের কোনো বিন্দুতে ফ্লাক্সের প্রকৃতি নির্ণয় করে। তো ফ্লাক্সের প্রকৃতি বলতে বোঝাচ্ছে এর পরিমাণের যে তারতম্যটুকু কত, সেটা এটা নির্ণয় করবে। এই ডাইভারজেন্স দ্বারা আমরা নির্ণয় করতে পারি। এখানে আমরা ৩ টা কেস আলোচনা করব। সেটা হচ্ছে এই ফ্লাক্সের প্রকৃতির উপর নির্ভর করে। ডাইভারজেন্স পজিটিভ হলে কি হবে? ডাইভারজেন্স নেগেটিভ হলে কি হবে? ডাইভারজেন্স 0 হলে কি হবে? যদি ডাইভারজেন্স পজিটিভ হয়, ডাইভারজেন্স পজিটিভ হলে আমাদের এখানে আমি কি লিখে রেখেছি? ভি বেড়ে যাবে। ভিটা কি? ভি হচ্ছে আমাদের আয়তন, এবং রো কমে যাবে। রোটা কি? রো হচ্ছে আমাদের ঘনত্ব। আমরা সবাই জানি রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। যদি আমাদের ভরটা যদি আমরা কনস্ট্যান্ট ধরে নেই, যদি আমাদের ভি বেড়ে যায় তাহলে রো অটোমেটিক্যালি কমে যাবে। যদি ডাইভারজেন্স নেগেটিভ হয় তাহলে আমাদের ভি কমে যাবে, রো বেড়ে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যদি ডাইভারজেন্স 0 হয়, এই কেসটা ইম্পর্টেন্ট। কোশ্চেনে এটাই নির্ণয় করতে দিবে যে ডাইভারজেন্স কি এটা 0, বা বলে দিতে পারে যে এই ক্ষেত্রটা সলিনয়েডাল কিনা। যদি ডাইভারজেন্স 0 হয় তখন আমরা সেটাকে বলি সলিনয়েডাল। মানে এক্ষেত্রে ফ্লাক্সের কোনো তারতম্য হয় না, যে পরিমাণ আসছে সে পরিমাণে বাহির হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে একটা ফিগার দিয়ে আলোচনা করে রেখেছি যে যে পরিমাণ আসছে সেই পরিমাণে বাহির হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের সলিনয়েডাল ক্ষেত্র। মানে তার ডাইভারজেন্সটা 0। কোশ্চেনে ডাইভারজেন্স থেকে এটা নির্ণয় করে দিতে পারে যে এই ডাইভারজেন্স এই একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে দিতে পারে, সেখানে বলতে পারে যে এটার কি ডাইভারজেন্স 0 বা এই ক্ষেত্রটি কি সলিনয়েডাল, সেটা নির্ণয় করো। তাহলে আমরা খালি ডাইভারজেন্সটা নির্ণয় করব। যদি 0 হয় তাহলে বলে দিতে পারবো হ্যাঁ ক্ষেত্রটা সলিনয়েডাল। তাহলে আমরা ডাইভারজেন্সটা কিভাবে নির্ণয় করব? দেখো, ডাইভারজেন্সের এটা খুবই শর্ট টেকনিক, বা যেটাই বলতে পারো যে ডাইভারজেন্সের ফার্স্ট লেটার ডি। আর ডাইভারজেন্সের ক্ষেত্রে তাই আমরা ডট গুণন ইউজ করব। ডাইভারজেন্সের ক্ষেত্রে তাই আমরা ডট গুণন ইউজ করব। তাই ভেক্টর অপারেটর আছে, ভেক্টর অপারেটরের সাথে আমরা হচ্ছে যে ভেক্টর ক্ষেত্রটা ফার্স্টে নিয়ে নিয়েছিলাম সেটা ডট গুণন করে দিব। তখন তার যেটা মান আসবে সেটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মান। এরপরে কি? এরপরে আমরা আলোচনা করব কার্ল। কার্লও এক ধরনের ভেক্টর রাশি। আর কার্লটা কি? কার্লটা নির্দেশ করবে ভেক্টরের ঘূর্ণন, মানে ভেক্টরটা ঘুরছে কিনা সেটা নির্দেশ করবে এই কার্ল। মানে কার্লের ক্ষেত্রে আমরা তাহলে
কার্লের ক্ষেত্রে ২ টা এক্সট্রা কেস আছে। এটা আমরা হচ্ছে সূত্র হিসাবে মনে রাখতে পারি। এটা মেইনলি এমসিকিউ এর জন্য। এটা মেইনলি এমসিকিউ এর জন্য, এই ফার্স্ট কেসটা মেইনলি এমসিকিউ এর জন্য। যে যদি হচ্ছে এটা হচ্ছে আমাদের কি বলে? এটা রৈখিক বেগ। হ্যাঁ, রৈখিক বেগ যদি আমাদের কৌণিক বেগের সাথে ব্যাসার্ধ ভেক্টরের হচ্ছে ক্রস গুণফল হয়, সেক্ষেত্রে আমাদের ভেক্টর অপারেটর আর হচ্ছে এই রৈখিক বেগের গুণফলটা হবে কৌণিক বেগের গুণফলের দ্বিগুণ। রৈখিক বেগ আর ভেক্টর অপারেটরের ক্রস গুণফল হবে কৌণিক বেগের দ্বিগুণ। এটা আমরা এমসিকিউ হিসেবে মনে রাখবো। আর যেটা সৃজনশীলে দিতে পারে সেটা হচ্ছে যে এই যে একটা ভেক্টর ক্ষেত্রের যদি কার্ল যেটা হবে, একটা ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স হবে 0। একটা ভেক্টর ক্ষেত্র যদি হয় v, তার কার্লের ডাইভারজেন্স হবে 0। এই জিনিসটা আমাদের মানে সৃজনশীলের ঘতে, এই জিনিসটা আমাদের সৃজনশীলের ঘতে প্রমাণ করতে দিতে পারে। কিভাবে প্রমাণ করতে দিতে পারে? একটা ভেক্টর ক্ষেত্র v, সেই ভেক্টর ক্ষেত্রের মানটা দেওয়া থাকলো এবং ফার্স্টে তাহলে তার কার্ল নির্ণয় করতে হবে, তারপরে তার ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। যদি 0 আসে সেখানে আমরা লিখে দিব হ্যাঁ, প্রমাণিত হয়ে গেল যে একটা ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স হয়ে যাবে 0। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে কার্লের ২ টা আবার কেস আছে। এই কার্লের কেসটা আমাদের যদি কার্ল থেকে যদি solely কোয়েশ্চেন আসে, এটা আসবে যে কার্ল 0 কিনা এবং কার্ল হচ্ছে ডাজ নট ইকুয়ালস টু 0 কিনা। যদি কার্ল 0 হয়, কার্ল 0 হওয়া মানে বোঝাচ্ছে যে এটা সংরক্ষণশীল। আর কার্ল 0 হওয়া সংরক্ষণশীল মানে বোঝাচ্ছে এটা অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে সেখানে সংরক্ষণশীল বল কাজ করছে বিধায় ভেক্টর ক্ষেত্রটা ঘুরছে না। আর যদি এটা ডাজ নট ইকুয়ালস টু 0 হয়, এর মানে বোঝাচ্ছে যে এটা অসংরক্ষণশীল বা ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল। কারণ এখানে অসংরক্ষণশীল বল কাজ করছে বিধায় ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল, মানে ভেক্টর ক্ষেত্রটা ঘুরছে। তাহলে আমাদেরকে কোশ্চেন কিভাবে দিতে পারে? কোশ্চেনটা দিতে পারে যে যদি এটা v একটা ভেক্টর ক্ষেত্র হয়, তাহলে ভেক্টর ক্ষেত্র v এর আমরা ফার্স্টে কার্লটা নির্ণয় করব। যদি কার্ল ডাজ নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেটা আমরা ঘূর্ণনশীল বলবো। আর যদি 0 হয়, তাহলে অঘূর্ণনশীল বলবো। কার্ল কিভাবে নির্ণয় করব? কার্লের আমরা জানি ফার্স্ট লেটার সি। তো যেরকম ডাইভারজেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে ডাইভারজেন্সের ফার্স্ট লেটার ছিল ডি, তাই ওটা ডট গুণন ছিল। আর এটা কার্লের এটা ফার্স্ট লেটার সি, আমরা এখানে ক্রস গুণন দিয়ে দিব। তাহলে এটা একটা টেকনিক মাত্র। তাহলে আমরা ভেক্টর ক্ষেত্র ভি আর ভেক্টর অপারেটরের ক্রস গুণফল করলে আমরা এই কার্লের মানটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা কিছু সৃজনশীল কোয়েশ্চেন প্র্যাকটিস করব বা সলভ করে তোমাদেরকে একটু দেখাবো। আচ্ছা, এই যে এখানে দেখো উদ্দীপকে লিখা আছে যে ১ কিলোমিটার প্রস্থের একটা নদী পার হওয়ার জন্য ২ জন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু ৬ কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু ৬ কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ নদীতে স্রোতের বেগ দেওয়া আছে ৩ কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন যদি হয় প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো আর উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা আগে গ নাম্বারটা দেখব। সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করব। সাঁতারুর লব্ধি বেগ এখানে আমরা নির্ণয় করব কিভাবে? আমরা একটা সূত্র জেনে এসেছিলাম যে W = √ওভার মানে ভেক্টর দুইটার বর্গের যেটা যোগফল সেরকম। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে যেহেতু প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রতিকূলের সাথে জিনিসটা বলতে কি বোঝায়? প্রতিকূলের সাথে জিনিসটা বলতে বোঝায় যদি স্রোত আমার ডান দিকে যায় আর আমিও যদি স্রোতের সাথে ডান দিকে যাই, এই জিনিসটা বোঝায় যে স্রোতের অনুকূল। যদি স্রোত আমার ডান দিকে যাচ্ছে, আমিও স্রোতের সাথে ডান দিকে যাচ্ছি, তাহলে জিনিসটা বোঝায় স্রোতের অনুকূল। আর যদি আমি বাম দিকে যাই, স্রোত আমার ডান দিকে যাচ্ছে কিন্তু আমি যাচ্ছি বাম দিকে, তাহলে সেই জিনিসটাকে বোঝায় আমি স্রোতের প্রতিকূলে যাচ্ছে। স্রোতের প্রতিকূলে আমার দেওয়া আছে 60 ডিগ্রি। স্রোতের প্রতিকূলে যদি দেওয়া থাকে 60 ডিগ্রি, এখন আমরা যখন সূত্রগুলো দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সেটা স্রোতের অনুকূলের সাথে। স্রোতের অনুকূলের সাথে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ১৮০ ডিগ্রি থেকে এই 60 ডিগ্রিটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা স্রোতের অনুকূলের সাথে যেটা, সেটা পেয়ে যাব। স্রোতের অনুকূলের সাথে তাহলে আমাদের কত আসছে? ১২০ ডিগ্রি। আর এখন আমাদের কোনো কাজ নাই। আমরা এখানে লব্ধি ভেক্টর r টা বের করব। লব্ধি ভেক্টর r এর মান এই যে W যদি হয়, তাহলে এই লব্ধি ভেক্টর r কে আমরা এখানে W দিয়েও প্রকাশ করতে পারি। তাই আমরা এখানে W = √v² + u² + 2uv cos α, মানে যেটা লব্ধির সূত্র, সেটা আমরা এখানে খালি আলফার মান ১২০ এটা বসাই দিলে আমাদের মান যেটা 3√3 কিলোমিটার পার আওয়ার এটা চলে আসবে। মানে এখানকার যে মেইন যে ট্রিক, সে ট্রিকটা হচ্ছে এই যে ১২০ ডিগ্রি। এই জিনিসটা ধরতে পারলে তোমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি? এরপরে আমাদের যেটা ঘ নাম্বার, যে হচ্ছে আমাদের এই যে প্রথম সাঁতারু আর দ্বিতীয় সাঁতারুর যে তুলনা, সেই তুলনাটা চলে আসবে। এখানে আমরা প্রথম সাঁতারুর ক্ষেত্রে দেখো, প্রথম সাঁতারুর বেগ আমরা দেখেছিলাম যে 6 কিলোমিটার পার আওয়ার। আর দ্বিতীয় সাঁতারুর বেগ আমরা দেখেছিলাম
দ্বিতীয় সাঁতারুর বেগ ছিল আমাদের দুজনেরই 6 কিলোমিটার/আওয়ার বেগ ছিল। আরেকবার দেখে নেই আমরা। হ্যাঁ, এখানে দেখো ১ম সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে আর দ্বিতীয় সাঁতারুও আমাদের 6 কিলোমিটার/আওয়ার বেগে। মানে দুজনের আমাদের বেগ সেম ছিল। এখন আমরা দেখব ১ম সাঁতারুর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, ১ম সাঁতারু বলেছে যে সে 60 ডিগ্রি কোণে প্রতিকূলের সাথে। আমরা ওখান থেকে বের করে নিয়েছি কি ১২০ ডিগ্রি অনুকূলের সাথে। এই যে ১২০ ডিগ্রি যদি অনুকূলের সাথে হয়, আমরা এখন এই V sin আলফা যেটা আমরা সে সূত্রটা কি জেনেছিলাম? সূত্রটা জেনেছিলাম যে T minimum is equals to D divided by V sin alpha. T minimum সমান D divided by V sin alpha. এখন এখানে আলফার মান ১২০ ডিগ্রি। তো V sin আলফাটা আমরা আগে নির্ণয় করছি। তাহলে 6 sin ১২০ ডিগ্রির মান √3/2 তাহলে is equals to চলে আসবে 3√3 কিলোমিটার/আওয়ার। এক্ষেত্রে তাহলে T1 এর মান D divided by Vx1 is equals to 1 divided by 3√3 এখানে মান যেটা ক্যালকুলেটরে চলে আসবে সেটা। এখানে আসছে 0.192 আওয়ার। এটা আওয়ারে যেহেতু এটা কিলোমিটার/আওয়ার তাই এখানে আওয়ারে হচ্ছে মানটা চলে আসছে। তো একটা জিনিস খেয়াল রাখবা যে একক থাকবে সে এককে আমরা নির্ণয় করব। যে একক থাকবে কোশ্চেনে সে এককে আমরা অ্যান্সার গুলো নির্ণয় করব। আচ্ছা এরপরে আছে আমাদের দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে। দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রেও আমরা দেখছি যে Vx2 আ Vx2 মানে x অক্ষ বরাবর সেটার উপাংশ নির্ণয় করে দিচ্ছে। Vs2 হচ্ছে sin 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন এসছে? কারণ দ্বিতীয় সাঁতারু আমাদের একদম সোজাসুজি মানে 90 ডিগ্রি কোণে পার হতে লেগেছিল। তাই আমরা এখানে sin 90 ডিগ্রি নিয়ে এসেছি। sin 90 ডিগ্রির মান আসছে আমাদের 1 তাই এটা 6 কিলোমিটার/আওয়ারই থাকবে। আর T2 সমান D divided by V sin alpha যেটা এটা এখানে যদি বসে যায় তাহলে D divided by V এর যেটা মান আসছে ক্যালকুলেটরে সেটাই। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে T2 এর সময় কম লেগেছে। মানে দ্বিতীয় সাঁতারুর আগে পার হয়ে যাবে। কারণ দ্বিতীয় সাঁতারুর সময় কম লেগেছে। এটাই ছিল আমাদের এই কোশ্চেন। খুবই ইজি কোশ্চেন। আর নদী নৌকার বেসিক ম্যাথ এভাবেই আসবে। আচ্ছা এরপরে আমাদের যেটা সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে একটা আমরা চিত্র দেওয়া আছে। এটা খুবই আ ভালো একটা কোশ্চেন আমার কাছে লেগেছে যে চিত্রে এখানে P আর Q বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে P আর Q ভেক্টর দেওয়া আছে। এই যে এই ২ টা। এখানে P ভেক্টরের স্থানাঙ্ক মান দেওয়া আছে যে 1, 3, 2 এবং Q ভেক্টরের মান দেওয়া আছে 2, 1, 3 এখানে ২ টা ভেক্টরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। তো ফার্স্টে আমরা ভেক্টর ২ টা নির্ণয় করব। ভেক্টর ২ টা কিভাবে নির্ণয় করব? এখানে O এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এটা হয়ে যাচ্ছে আমাদের 0, 0, 0 আমরা মূল বিন্দু O এটাকে আমরা নিয়ে নিচ্ছি এটা 0, 0, 0 এখন এখান থেকে আমরা এটা খালি বিয়োগ দিব। কিভাবে বিয়োগ দিব? যে PO, OP এটা হচ্ছে মেইনলি আমাদের P ভেক্টর। OP এটা হচ্ছে আমাদের P ভেক্টর, OQ এটা হচ্ছে আমাদের Q ভেক্টর। OP এটা হচ্ছে P ভেক্টর আর OQ এটা আমাদের Q ভেক্টর। তো আমরা P ভেক্টরকে নির্ণয় করব এই 1 - 0, 3 - 0, 2 - 0 মানে আমরা খালি বিয়োগ দিয়ে আমরা i একক ভেক্টরকে দিয়ে প্রকাশ করতে পারব। তাই আমরা এখানে ডাইরেক্ট আমি প্রকাশ করে দিয়েছি। সেটা হচ্ছে যে P ভেক্টর is equals to i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ আর Q ভেক্টরে ওইভাবে একইভাবে যদি প্রকাশ করি 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন আমরা আ এখানে আমাদের কোশ্চেনে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ OPQ এখানে দেখো লিখা আছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ OP এর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে আমাদের ক্রস গুণফল করতে হবে। কারণ যদি আমরা P আর Q কে ত্রিভুজের ২ টা বাহু ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্টে ক্রস গুণফলটা নির্ণয় করতে হবে। ফার্স্টে তার ক্রস গুণফল যদি নির্ণয় করি তাহলে কি করতে হবে আমাদের নির্ণায়কটা নির্ণয় করে নিতে হবে। নির্ণায়ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ ফার্স্টে লিখতে হয় সেটা লিখলাম। এখন p এর যে উপাংশগুলো থাকবে সেগুলো লিখব। যে 1 এখানে যেহেতু i এর সাথে কিছু নাই মানে 1 আছে। তাহলে 1, 3, 2 আর q এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা 2, 1 আর 3 এভাবে করে নির্ণায়কটা নির্ণয় করার পরে তার মান নির্ণয় করব। এখন নির্ণায়কের মান নির্ণয় করা আশা করি তোমরা সবাই জানো। তারপরেও দেখে নিচ্ছি যে যদি আমি i ধরে নেই তাহলে a বরাবর রো আর কলাম বাদ হয়ে যাবে। এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে আর তাদের যে বিয়োগফলটা সেটা এখানে থেকে যাবে। এভাবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করে আসছে আমাদের 7i ক্যাপ প্লাস j মাইনাস 5k ক্যাপ। এটা হচ্ছে আমাদের ক্রস গুণফল। এখন এই ক্রস গুণফলের আমরা মান নির্ণয় করব। ক্রস গুণফলের মান কিভাবে নির্ণয় করব? এই উপাংশগুলোর যে মানগুলো আছে তার বর্গের যোগফল দিয়ে তার বর্গমূল করে দিব। এটার মান আসছে আমাদের √75
এখন √75 যেটা আসলো সেটা আসলো আমাদের ক্রস গুণফলের মান। এখন সূত্র যেটা ত্রিভুজের যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, সেই সূত্রের মতো যদি করতে চাই তাহলে আমাদের সাথে এখানে একটা হাফ গুণ দিতে হবে। কারণ হাফ গুণ দিলে আমরা আসল যে মান সেটা পেয়ে যাব। সেটা কত আসছে আমাদের √75 এর সাথে হাফ গুণ করলে চলে আসছে 4.33 বর্গ একক। এই তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের মেইন যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মানটা বের করা বা পি ভেক্টর আর কিউ ভেক্টরকে প্রকাশ করা। পি ভেক্টর কিউ ভেক্টরকে প্রকাশ করব আমরা কিভাবে? আমরা প্রকাশ করছি এখানে খালি এখান থেকে এটা মাইনাস দিয়ে দিচ্ছে। পি ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা দেখছি তাহলে 1 - 0 চলে আসছে। আর এখানে আসছে আমাদের 1 - 0 আর এখানে চলে আসছে আমাদের 3 - 0। 1 - 0, 3 - 0 আর এখানে চলে আসছে আমাদের 2 - 0। এই যে 1 - 0 তাই আমি এখানে i ক্যাপ এখানে 1 চলে আসছে। 3 - 0 3 চলে আসছে। আর এখানে 2 - 0 তাই 2 চলে আসছে। এখানে কিছু না খালি সিম্পল বিয়োগ দেওয়া। মানে আমরা এখানে অবস্থান ভেক্টরটা নির্ণয় করছি আর কিছু না। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এরপর আমরা দেখব ভেক্টর ক্যালকুলাসের একটা ম্যাথ। এখানে আমরা ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট মোটামুটি সবই আলোচনা করা হয়েছে। এখানে মেইনলি হচ্ছে আগে উদ্দীপকটা দেখে নেব। উদ্দীপকটা একটু ইউনিক। উদ্দীপকটা আছে এখানে একদিন একটা অঞ্চলের তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়া গেল। একদিন একটা অঞ্চলের তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়া গেল যথাক্রমে q = 2x স্কয়ার 2xy² z³ - 4xy। আর পরে বাতাসের বেগটা এখানে দেওয়া আছে যে y² cos x + z³ i ক্যাপ প্লাস 2y sin x - 4j ক্যাপ প্লাস 3x z² প্লাস 2k k ক্যাপ। এখন ফার্স্টে আমাদেরকে বলেছে 1, -1, 2 বিন্দুতে অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাপমাত্রার গ্রেডিয়েন্ট। আমরা কি বলেছি গ্রেডিয়েন্ট কি ক্ষেত্রে হয়? গ্রেডিয়েন্ট আমাদের স্কেলার ক্ষেত্রে প্রয়োগ হয়। এখন গ্রেডিয়েন্ট যদি স্কেলার ক্ষেত্রে প্রয়োগ হয়, তাহলে এখানে ফার্স্টে স্কেলার ক্ষেত্রটা আমরা দেখে নিচ্ছি কিউ। কিউ এর মানটা এখানে লিখে রাখছি। কিউ এর মান এখানে কি আছে? q = 2xy² z³ - 4xy। এখন আমরা এটার গ্রেডিয়েন্ট নির্ণয় করব। গ্রেডিয়েন্টটা কি বলেছি? খালি এই স্কেলার ক্ষেত্রটা ভেক্টর অপারেটরের সাথে গুণ হয়ে যাবে। আমরা এখানে ভেক্টর অপারেটরটা লিখে নিয়েছি। ভেক্টর অপারেটরের পরে আমরা এখন গ্রেডিয়েন্ট নির্ণয় করব। এখানে গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে গুণ হয়ে যাচ্ছে। তো আমি ওখানে একটা জিনিস খালি বলি নাই, সেই জিনিসটা আমি এখানে দেখানোর জন্য বলেছি। সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। মানে আমরা যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব, সেটা করছি কিভাবে? এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। এখানে সুন্দর এক্সাম্পলটা তোমরা একটু দেখে নাও। যে এখানে ডেল x i ক্যাপ প্লাস ডেল y j ক্যাপ প্লাস ডেল z k ক্যাপ তার সাথে এখানে 2xy² z³ - 4xy। এটা আমাদের স্কেলার ক্ষেত্র, এটা আমাদের ভেক্টর অপারেটর। আমরা এখন এটাকে গুণ করছি। আচ্ছা, গুণ করলে কি হচ্ছে? এই রাশিটা এটার সাথে চলে আসবে, এটার সাথে চলে আসবে, এটার সাথেও চলে আসছে। এখন দেখো গুণফলটা আমাদের কিভাবে আসবে বা এই যে জিনিসটা করছে এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমরা মেইন ডিফারেন্সিয়েশন যেটা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশনও ঠিক ঐরকমই। এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, যেটা আমাদের হরে থাকবে তার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করব। বাকি সবগুলোকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুব ধরে নিব। বাকি সবকিছুকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুব ধরে নিব। মানে যদি এটা x হয় তাহলে এই রাশিতে খালি x এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন হবে। বাকি এই রাশিতে যা থাকবে সেটা আমরা ধ্রুব ধরে নিব। তাহলে আমরা কি এখন দেখি। এটা যদি ডেল x হয়, মানে x এর সাপেক্ষে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, মানে এখানে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। বাকি সবকিছু আমাদের ধ্রুব হয়ে যাবে। এখন x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়। এখানে 1 থাকলো। আর বাকি সবগুলো যেহেতু ধ্রুব সেগুলো চলে আসলো। এটা গেল। আবার এখানে আসলো 4xy। 4xy যেহেতু আছে, 4xy এর ক্ষেত্রেও আমরা এখানে তাহলে x এর হচ্ছে এই যে x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। 1 এর মতো 1 থেকে গেল। আর বাকি সবগুলো যেহেতু ধ্রুব সেটা এখানে চলে আসলো। তাহলে 4y শেষ। এখন আমরা এখানে ডেল y মানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করব। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি y² কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করি, তাহলে আমরা কি জানি? y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি সেটা চলে আসে আমাদের y² কে যখন আমরা নরমাল ডিফারেন্সিয়েশন যখন করি, y² কে করলে আসে আমাদের 2y, y² কে করলে আসে আমাদের 2y। তেমনিভাবে এখানে আমরা ডেল y আর y² মানে এখানে y এর সাপেক্ষে যদি y² কে ডিফারেন্সিয়েশন করি, তেমনি আমার চলে আসবে 2y, 2 f হয়ে যায় 4, 2 আর 2 গুণ করলে হয় 4 আর এখানে এই যে y চলে আসলো। বাকি সবকিছুকে আমরা কি ধরবো? আমরা ধ্রুব ধরবো। তাই এখানে x আর z³ ধ্রুব চলে আসলো।
আবার যদি আমরা করি যে 4xy কে y এর সাপেক্ষে যদি করি, তাহলে আমাদের কি চলে আসবে? y এর সাপেক্ষে যদি y কে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1 চলে আসছে। আর বাকি যেহেতু 4x যেহেতু ধ্রুব, তাই এখানে ধ্রুবর মতো ধ্রুব বসে গেল। এরপরে কি? এরপরে লেখা আছে, এখানে দেখো, এরপর লেখা আছে ডেল ডেল জেড। ডেল ডেল জেড মানে কি? আমাদেরকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই রাশিতে এই পদে যেখানে তোমার জেড থাকবে সেটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো, আর বাকি সবগুলোকে আমি ধ্রুব হিসেবে রেখে দিব। তাহলে এখানে আমি যদি হচ্ছে জেড কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার মান আসে 3z স্কয়ার। এটা এখানে থাকলো 3z স্কয়ার। তাহলে 3 এর সাথে বাকি সবগুলো কি থাকবে? আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুব থাকবে। তাহলে 3 দুগুণে আসবে আমাদের 6, 3 দুগুণে আসছে 6, আর y স্কয়ার বসে গেল। আর এখানে আমি লিখেছিলাম জেড কিউবকে আসলে 3z স্কয়ার। তাহলে এখানে z স্কয়ার এখানে থেকে গেল। এভাবে আমরা নির্ণয় করছি। এখন লাস্ট এই জিনিসটা, এই কেসটা অনেকে বুঝতে পারে না বা বুঝতে চায় না বা ভুলে যায় অনেকে বা ভুল করে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে এখানে দেখো xy মানে এখানে z এর সাপেক্ষে আমাকে 4xy কে ডিফারেনশিয়েট করতে হবে। কিন্তু এখানে তো z এর কোনো রাশি নাই। তাহলে আমি কিভাবে করব? এক্ষেত্রে একটা জিনিস, যে যদি এখানে ধরো 4xy এর মানে এটার সাথে কি গুণ আছে আমরা ধরে নিতে পারি 1 গুণ আছে। 4xy এর মানে এখানে 1 গুণ আছে। 1 গুণ আছে বলতে বোঝাচ্ছে আমার এখানে আমি 1 কে এভাবে প্রকাশ করতে পারি z⁴। এখন আমি প্রকাশ করতে পারি z⁴। এখন যদি z⁴ হয় এর মানে এখন আমরা কি এখানে একটা z এর মানে পদ বা z এর অস্তিত্ব চলে আসলো কিনা? তাহলে আমরা ডেল ডেল জেড দ্বারা এই রাশিকে এখন তো আমরা ডিফারেনশিয়েট করতে পারছি। এখন যদি ডিফারেনশিয়েট করতে পারি, তাহলে কি আমরা ডিফারেনশিয়েশন সূত্র অনুযায়ী আমাদের সহগটা আগে চলে আসছে, আর ঘাত থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে জেড ইনভার্স 1 চলে আসছে। তাহলে 0 ইনটু জেড ইনভার্স 1 ইনটু 4xy, যেহেতু ওটা বাকি সব পদ আমরা ধ্রুব ধরে নিব, সেটা ধ্রুব ধরে নিলাম। তাহলে যেহেতু 0 এর সাথে সব গুণ হয়ে গেলে কি হয়? 0 ই হয়ে যায়। তাহলে 0। এই কারণে আমাদের এখানে আল্টিমেটলি মানটা চলে এসছে 0। এই জিনিসটা অনেকে ভুলে যায় বা ম্যাথ করতে যায় অনেকে এই জায়গাটা ভুল করে। তাই এই জিনিসটা আমি দেখাই দিলাম যে এখানে 0 চলে আসবে বা 0 টা কিভাবে আসছে। কারণ এখানে আমি ধরে নিচ্ছি z⁴ 1, এই কারণে 0 কে এখন আমরা যদি ডেল ডেল z দ্বারা z কে ডিফারেনশিয়েট করি, তাহলে এই পাশে আমাদের 0 চলে আসবে। এই কারণে এই রাশিটাও আমাদের 0 চলে এসেছে। এরপরে আর কিছু না, আমরা এখান থেকে বের করে নিলাম। এই রাশিটা পুরাটা বের করে নিয়েছি। এরপরে খালি মান বসাবো। মান বসায় গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মানটা ওই বিন্দুতে সেটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা। এরপর আমরা ঘ নাম্বার। এরপর আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাদের কোয়েশ্চেনটা আরেকবার আমরা একটু দেখব। ঘ নাম্বারের কোয়েশ্চেনটা ছিল, ওইদিন ওই অঞ্চলে বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা? আমি কালে আলোচনা করেছি, বারবার জানতে চাইবে যে কোনো কিছুর ওখানে কোনো যদি ভেক্টর ক্ষেত্র থাকে, তাহলে কাল থেকে কোয়েশ্চেন আসবে যে কোনো ওই ভেক্টর ক্ষেত্র কি ঘূর্ণনশীল ছিল কি ছিল না, এটাই নির্ণয় করতে দিবে। তো এখানেও সেম কোয়েশ্চেন এসছে যে কোনো ঘূর্ণন ছিল কিনা, তো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে কার্ল নির্ণয় করব। কার্ল যদি 0 হয় তাহলে বুঝবো হ্যাঁ ঘূর্ণনশীল। আর যদি কার্ল যদি 0 হয় তাহলে বুঝবো অঘূর্ণনশীল। আর যদি দেখা যায় যে না, কার্ল ডাজ নট ইকুয়ালস টু 0, এর মানে সে ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল হবে। তাহলে আমরা দেখে নেই এখানে কি আছে। এখানে ভেক্টর ক্ষেত্রটার মান আমি লিখে রেখেছি যে y স্কয়ার cos x প্লাস z কিউব প্লাস i ক্যাপ প্লাস 2y sin x মাইনাস 4j ক্যাপ প্লাস 3x z স্কয়ার প্লাস 2k ক্যাপ। কারণ কার্ল যদি আমি নির্ণয় করি, এই যে ভেক্টর অপারেটরের সাথে cos গুণফল v, এখানে আমি নির্ণায়ক i j k ক্যাপ ডেল 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 x ডেল ডেল y ডেল ডেল z, আর এখানে রাশিটা এখানে বসে যাচ্ছে। আমরা এখানে কিছু না, নির্ণায়কটা ইজিলি নির্ণয় করতে পারবো আশা করি। সে একইভাবে তারপর আমি দেখাই দেই যে i বরাবর যদি ধরি তাহলে এই বরাবর সারি কলাম বাদ, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে মাইনাস, এটার সাথে এটা গুণ, মানে কোণাকুণি। মানে এই ২ টা যদি কখন গুণ হয়ে যাবে মাইনাস এই যে কোণাকুণি যেটা, এটা গুণ হয়ে যাবে। এটা তোমরা ম্যাথে ভালো করে জেনে এসছো। এটা ফিজিক্স এর বিষয় না। এটা মেইনলি ম্যাথের জিনিস। তাহলে এখানে আমরা খালি নির্ণয়কটা নির্ণয় করব। এখানে নির্ণয়কটা নির্ণয় করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে i ক্যাপ ইজ অলসো ডেল ডেল y। এখানে এই যে এই রাশিটা দেওয়া আছে মাইনাস ডেল ডেল z, যেটি 2y sin x মাইনাস 4, এই রাশিটা দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা রাশির নির্ণায়ক আমরা বের করে নিচ্ছি। এখন নির্ণায়ক বের করার পরে লাস্টে দেখো খুব সুন্দর একটা ভ্যালু আসবে। সে ভ্যালুটা হচ্ছে 0। কিভাবে 0 আসছে? এখানে ডেল ডেল y যখন করছো, এখানে যখন ডেল ডেল y প্লাস হচ্ছে দেওয়া আছে 3x z স্কয়ার প্লাস 2, আর মাইনাস ডেল ডেল z দেওয়া আছে 2y sin x মাইনাস 4। এখন আমরা দেখছি এখানে
ডেল ডেল ওয়াই, এখানে কিন্তু ওয়াই এর কোনো রাশি নাই। এর মানে কি? এটা 0 হয়ে যাচ্ছে। এখানে কি ওয়াই এর কোনো রাশি আছে? না। এর মানে এটাও 0 হয়ে যাচ্ছে। শেষ। এটা কিন্তু প্র্যাকটিস করতে, করতে তোমাদের এমনিতে চলে আসবে। যখন এত বড় একটা নির্ণয় তোমরা খাতায় লিখছো, লিখে এখন ভাববা লিখার সময় যে, আল্লাহ! এত বড় মান চলে আসছে, আমি কিভাবে নির্ণয় করব? দেখবা এর মধ্যে একটা সিকোয়েন্স থাকবে। তুমি কোয়েশ্চেন দেখলে প্র্যাকটিস করতে, করতে এই জিনিসটা বুঝে যাবা। দেখো এখানে আমি যখন করছি, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো ওয়াই এর কোনো রাশি নাই। এর মানে এটা 0। আমার কোনো এক্সট্রা কোনো প্যারা খাইতে হলো না। এখানেও কোনো ওয়াই রাশি নাই। এটাও 0। এখন যখন আমি ডেল, ডেল এই যে এটাও তাহলে 0 হয়ে যাচ্ছে। আর যখন আমি জে এর ক্ষেত্রে নির্ণয় করতে যাচ্ছি, দেখো এখানে 3x(z²) এখানে খালি আমার আসছে 3z²। এখানে আসছে 3z²। আর এটা তো 0 কারণ y এর কিছু নাই। মানে হ্যাঁ, মানে x এর ক্ষেত্রে তাহলে x এর কিছু নাই। আর যখন ডেল, ডেল z তখন আমরা দেখো এখানে y² cos x এখানেও কিন্তু আমার কিছু নাই। তাহলে ওটা 0। আর এখানে z³ খালি আছে। তাহলে সেটা আমার z এর সাপেক্ষে যখন করছি তাহলে 3z²। 3z² মানে 3z²। আবার যখন আমি k এর ক্ষেত্রে নির্ণয় করছি, k এর ক্ষেত্রে যখন নির্ণয় করছি দেখো ডেল, ডেল x, ডেল, ডেল x এখানে y sin x, এখানে sin x কে ডিফারেনশিয়েট করলে আমাদের চলে আসে cos x। তাই আমি এখানে cos x লিখেছি আর বাকি y এখানে বসে গেল। আচ্ছা হলো। আর যখন ডেল, ডেল y, ডেল, ডেল y এর ক্ষেত্রে দেখো y² cos x আছে। তুমি এখানে 2y, এখানে 2y বসিয়ে দিলে আর cos x এর মতো ধ্রুব থেকে গেল। আর z³ যেহেতু এখানে y এর কোনো রাশি নেই তাই সেটা 0, 0 এর মতো। তাই এখানে মাইনাস, এটা সূত্রের মাইনাস, এটাও সূত্রের মাইনাস, এটাও সূত্রের মাইনাস। তাহলে এখানে সবই 0 হয়ে যাচ্ছে। এটাও 3z² - 3z² 0। আর এখানে k ক্যাপের ক্ষেত্রে 2y cos x - 2y cos x এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আল্টিমেটলি সবই আমাদের অ্যান্সার কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে কার্ল = 0 এর মানে আমরা বলতে পারি কোনো ঘূর্ণন ছিল না। তাহলে এই পর্যন্তই আমরা এই ৩ টা সিকিউর সলভ করেছি। এই পর্যন্তই ছিল তোমাদের ভেক্টরের সব আলোচনা। আমার ভেক্টরের ক্ষেত্রে মেইন সাজেশন থাকবে একটা ভেক্টর ক্ষেত্র যখন বা একটা ভেক্টরের কোশ্চেন উদ্দীপকে দেওয়া থাকবে, তোমরা ফার্স্টে দেখবা যে ভেক্টরে কোন, কোন তথ্যগুলো তুমি সামনে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে ফার্স্টে ডায়াগ্রাম আঁকিয়ে নিবা। ডায়াগ্রাম আঁকিয়ে নিলে তোমরা দেখতে পারবা যে কোন ভেক্টরটা কোন দিকে কাজ করছে, কোন ভেক্টরটা কিভাবে কাজ করছে সেটা তোমরা দেখতে পাবা। তাহলে এক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে ফার্স্ট সাজেশন হচ্ছে ডায়াগ্রাম আঁকিয়ে নিবা। তারপর সব যেগুলো তথ্য 1, 2 করে সবকিছু ভালো করে আগে লিখে রাখবা। তারপরে একটা কোশ্চেন সলভ করতে যাবা। আমি যে কয়েকটা কেস আলোচনা করেছি ক্লাসের মাঝখানে সেগুলো মাথায় রাখলে উদ্দীপকগুলো বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।